এই জলে রূপান্তরিত হয়েছিল এবং এই এলাকার মানুষ মরুভূমি থেকে রক্ষা পেয়েছিল। কিন্তু বর্তমানে ভারতের অসহযোগিতার ফলে বর্তমানে গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্পটি প্রায় অকেজ এবং এই এলাকাটি এখন মরুভূমিতে রূপান্তরিত হয়েছে। বিএনপি যদি আগামীতে এ বিষয়ে কার্যকর কি পদক্ষেপ গ্রহণ করবে? বিএনপি ক্ষমতায় গেলে আগামীতে এ বিষয়ে কি কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে, এটি আমার কাছে আপনার মানে দলের কাছে বা আপনার কাছে আমার জানার বিনীত প্রশ্ন রয়েছে। ধন্যবাদ। ইন্টারনেট সমস্যা হচ্ছে মনে হয়। ইন্টারনেট কুষ্টিয়াতে ইন্টারনেটের সমস্যা হচ্ছে। জি, প্রশ্নটা কি আবার করবো না শুনতে পেরেছে? আবার মাননীয় প্রধান অতিথি শোনা যাচ্ছে? উপস্থিত আছেন বোধহয় কেউ? ভারতের বিভিন্ন রকম বাঁধ নির্মাণের ফলে আমাদের অনেকগুলো নদী শুকিয়ে গিয়েছে এবং তার ফলে আমাদের দেশের বিভিন্ন অঞ্চলে চাষাবাদ সহ বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে যেগুলা পানির সাথে রিলেটেড। এটাই বোধহয় আপনার প্রশ্ন, যতটুকু বুঝেছি আমি। জি মাননীয় প্রধান অতিথি, জি এটা যদি প্রশ্নটা হয়ে থাকে, এখানে একটা বিষয় আছে, ভারত বাদ দিচ্ছে যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং এটি দ্বিপাক্ষিক, এট দ্য সেম টাইম আন্তর্জাতিক অঙ্গনেও বিষয়টি আমাদেরকে রেইজ করতে হবে। আপনারা নিশ্চয়ই মনে আছে গতবার যখন আমরা দেশনেত্রী খালেদা জিয়া দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন তখন কিন্তু উনি এই ফারাক্কার বিষয়টি জাতিসংঘে রেইজ করেছিলেন। একইভাবে আমাদেরকে আন্তর্জাতিক অঙ্গনে আশ্রয় নিতে হবে, তাদের সহযোগিতা নিতে হবে। অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে অবশ্যই ভারতের সাথে নিজেদের ভিতরে আলোচনা করে এই সমস্যার সমাধানটি করতে হবে যুক্তি তর্ক বাস্তবতার ভিন্নতায়, বাস্তবতার আঙ্গিকে। একই সাথে সেটা তো ডিপ্লোম্যাটিক ব্যাপার, আন্তর্জাতিক ব্যাপার, কতদিনে কি হবে আমরা জানি না, কিন্তু আমাদেরকে যে কোনো মূল্যে এই প্রক্রিয়াটা শুরু করতে হবে। এটা গেল একটি। দ্বিতীয়ত হচ্ছে শহীদ জিয়ার সময় আপনার নিশ্চয়ই মনে আছে খাল কাটা কর্মসূচি ছিল আমাদের। এই খালগুলো ভরাট হয়ে গেছে, অনেক জায়গায় খালগুলো নিশ্চিহ্ন হয়ে গেছে, ওখানে যে কখনো খাল ছিল এটারই কোনো চিহ্ন নেই। একই সাথে যেটা হয়েছে, বাংলাদেশের বহু নদী, বহু ছোটখাটো বড় নদী, মাঝারি নদী, ছোট নদী যেভাবে বলি, বিভিন্ন অংশ ভরাট হয়ে গিয়েছে। কিছু কিছু জায়গায় এই বিগত পলাতক স্বৈরাচারের সময় নদী খনন হতো, বাস এটা কেন হতো আপনিও জানেন, আমরা জানি, আমরা সবাই জানি, তাদের লোকজনকে পয়সা দেওয়ার জন্য হতো। প্রপারলি যেটা করা উচিত সেটা হতো না। আমাদেরকে আমাদের নিজস্ব ব্যবস্থা নিতে হবে। আমরা আন্তর্জাতিক অঙ্গনে যেটা ডিপ্লোমেসি, যেটা পারস্পরিক ডিপ্লোমেসি, সেটার মধ্যে দিয়ে তো আমাদের কাজ করতে হবে, কিন্তু এট দ্য সেম টাইম আমাদেরকে আমাদের খালগুলোকে আবার রিভাইভ করতে হবে, খালগুলোকে কাটতে হবে, যাতে আমরা পানি, যখন বাড়তি পানি আসবে সেটাকে ধরে রাখতে পারি, শুকনো মৌসুমে যাতে সেটাকে কাজে লাগাতে পারি। নদীগুলোকে আমাদের কাটতে হবে যাতে করে যখন বর্ষা সিজনে বেশি অতিরিক্ত পানি এসে সেই পানিগুলোকে যাতে আমরা নদীতে দিতে পারি। এবং খুলনা অঞ্চলে ওইদিকে আরেকটি সমস্যা আছে, যেহেতু নদীতে পানির প্রেশার কমে গিয়েছে, ফলে সমুদ্রের নোনা পানি কিন্তু আবার ভিতরে ঢুকে আসছে। কাজেই সেই জন্য নদীগুলোতে আমাদের পানি রাখার ব্যবস্থা করতে হবে, সো দ্যাট নদীর পানির প্রেশার যদি থাকে, নদীতে যদি বেশি পরিমাণ পানি থাকে, প্রেশার যদি বেশি থাকে নদীতে পানি, তখন কিন্তু নোনা পানিটা আবার ঢুকতে তখন কিছুটা হলে বাধাগ্রস্ত হবে, বাধা পাবে। তো পুরো সামগ্রিক বিষয়টাকে এভাবে আমাদের চিন্তা করতে হবে। আমি কি আপনাকে বোঝাতে সক্ষম হয়েছি? ধন্যবাদ ধন্যবাদ মাননীয় প্রধান অতিথি। আমরা আমাদের ন্যায্য অধিকার আমরা ছেড়ে দেব না, আমাদের ন্যায্য অধিকার আমরা ছাড়বো না, এ ব্যাপারে আমাদেরকে দৃঢ় থাকতে হবে। ধন্যবাদ মাননীয় প্রধান অতিথি। এই পর্যায়ে প্রশ্ন করার আহ্বান জানাচ্ছি মোহাম্মদ রফিকুল ইসলাম, আহ্বায়ক মিরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দল। মোহাম্মদ রফিকুল ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রশ্ন, আমাদের এই কুষ্টিয়া জেলা বিভিন্ন ভাবে, আমাদের এই কুষ্টিয়া জেলাকে বাংলাদেশের প্রত্যেকটা জেলায় সাংস্কৃতিক জেলা হিসাবে স্বীকৃতি দান করেছে। আমি
এই জেলাতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, ফকির লালন শাহ, বীর মোশাররফ হোসেনের জন্মস্থান। আমাদের এই কুষ্টিয়া জেলায় সাংস্কৃতিক এলাকা এবং পর্যটক এলাকা হিসেবে স্বীকৃতি এবং সম্ভাবনাময় হিসাবে গঠন করবেন কিনা আমার জানতে ইচ্ছে হচ্ছে। আসসালামু আলাইকুম। আচ্ছা, ধন্যবাদ রফিকুল ইসলাম। আপনি কুষ্টিয়ার ক্ষেত্রে কৃষি এবং পর্যটনের যে বিষয়টি বললেন, এটি শুধু কুষ্টিয়ার ক্ষেত্রে না, এটা বাংলাদেশের প্রত্যেকটি জেলা যদি আমরা বিবেচনা করি, প্রত্যেক জায়গায় তার নিজস্ব কিছু কৃষ্টি কালচার আছে। অ্যাট দ্য সেম টাইম প্রত্যেক জায়গায় পর্যটন সংক্রান্ত বিষয় কিছু না কিছু আছে। আমাদেরকে নজর দিতে হবে, বিষয়গুলোকে নজর দিতে হবে, বের করে নিয়ে আসতে হবে বিষয়গুলোকে। এখন বললে অনেক কিছু বলা যায়, সুন্দর সুন্দর কথা অনেক বলা যায়। আমরা অনেক মানুষের কাছে অনেক সুন্দর সুন্দর কথা বলছি। আমি বলতে পারি সরকার গঠন করলে আমরা এই করবো, সেই করবো, এই করবো, এই করবো, অনেক কিছু বলা যায়। আমি একটা ছোট্ট ঘটনা আপনাদের সকলের সামনে তুলে ধরতে চাই। এখন ঘটনাটা দিয়ে আপনি যদি কমিটমেন্টের বিষয়টি বুঝতে পারেন খুব ভালো, যদি বুঝতে না পারেন সেটা আমাদের জন্য একটু পেইনফুল। ঘটনাটা কি আপনাদের সকলের সামনে আমি ঘটনাটা তুলে ধরছি। ঘটনাটা বেশি দিন আগের না, 1 মাস আগের ঘটনা। 16ই ডিসেম্বর। 16ই ডিসেম্বরে আপনারা দেখেছেন সবার আগে বাংলাদেশ নামে একটি কনসার্ট হয়েছে ঢাকায়। নিশ্চয়ই আপনারা অনলাইনে দেখেছেন অথবা ফিজিক্যালিও কেউ কেউ দেখেছেন, হয়তো টিভিতেও দেখেছেন। এই সবার আগে বাংলাদেশ কনসার্টটা কেন বা কিভাবে হয়েছে? দেখুন, স্বৈরাচার, এই যে পলাতক যে স্বৈরাচার পালিয়ে যে গিয়েছে, আমরা গত 15 বছরে দেখলাম যে কিছু হলেই ওদের এই পার্শ্ববর্তী দেশ থেকে শিল্পী আসে, আমাদের শিল্পীদের কোনো খবর টবর নাই। কিছু হলেই, সেটা সরকারি অনুষ্ঠান হোক, বেসরকারি হোক, ব্যক্তিগত হোক, কিছু হলেই দেখি এই সব ওই দেশি শিল্পীরা আসে, গান করে, কি করে না করে। আর তারপরে দেখলাম এই যে যেই দলটি ভেঙে গেল, এদের এমপি মন্ত্রী, তথাকথিত এমপি মন্ত্রী যারা ছিল, একদম মাটিতে গেড়ে বসে দেখি দেখছে। খুবই ইনসাল্টিং ব্যাপার ছিল, নিজেকে খুব ছোট মনে হতে যে এটা কি করছে এরা। আচ্ছা, তারপরে এরা পালিয়ে গেল। দেশি শিল্পীদের খবরই পাই না। আচ্ছা, এই 5 তারিখের পরিবর্তন হলো। 5 তারিখের পরিবর্তনের পরে হঠাৎ করে দেখলাম, এতদিন দেখলাম দিল্লি থেকে আসতো, এখন দেখি ইসলামাবাদ থেকে আসা শুরু করলো। এই পাকিস্তানি শিল্পী আসে, এই সেই কনসার্ট করে, ও সেই কনসার্ট করে। তো একদিন সকালে নাস্তা খাওয়ার টেবিলে আমি যখন নিউজগুলো দেখছি, হঠাৎ দেখি যে এক পাকিস্তানি শিল্পী আসবে। কেন পাকিস্তানি শিল্পী আসবে? সে আসবে বৈষম্য বিরোধী আন্দোলনে যে সকল ছাত্রছাত্রী আহত হয়েছে বা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য ফান্ড রেজ করবে। সেই শিল্পী কোনো পয়সা নিবে না, সেই ফান্ডের জন্য যা পয়সা হবে সেটা সব তারা সেই ফান্ডে দিবে। কিন্তু ওখানে একটা ভিতরে লুকোনো ব্যাপার ছিল, বিপিএল এর খেলা ছিল। সেই বিপিএল এর খেলার নাম করে সেখান থেকে পত্রিকার নিউজে যা আমি দেখলাম 3.5 কোটি টাকা সে নিয়ে যাবে বা নিয়ে গিয়েছে। সকালে নিউজটা দেখার পর আমার খুব মেজাজ খারাপ করলো, খুব বিরক্ত লাগলো। আমি যখন আমাদের দলে যারা এই কালচারাল লাইনে যারা কয়েকজন জড়িত আছে, এরকম কয়েকজনকে আমি ডাকলাম। আমি ডেকে বললাম যে দেখো, সামনে 16ই ডিসেম্বর আমি একটি কনসার্টের আয়োজন করতে চাই ঢাকা শহরে। তো কিন্তু ওই কনসার্টের বৈশিষ্ট্য হতে হবে সব বাংলাদেশি শিল্পী থাকবে এবং শুধু বাংলাদেশি শিল্পী। নর্মালি কনসার্ট বলতে আমরা বুঝি যে সাধারণত ব্যান্ড সঙ্গীত যারা হয় তাদের অনুষ্ঠানকে আমরা কনসার্ট বলি। এমনকি না, এখানে শুধু ব্যান্ড সঙ্গীত থাকবে না, আমাদের বিভিন্ন ধরনের বাউল থাকবে, আমাদের পল্লীগীতি থাকবে, আমাদের আধুনিক গান থাকবে। অর্থাৎ আমাদের দেশের কম বেশি যারা শিল্পী, বিভিন্ন ধরনের সব ধরনের শিল্পী থাকবে। বিকাল থেকে অনুষ্ঠান শুরু হবে। কোথায় করবে আলোচনা করে। তখন আমি বললাম যে কেন আমরা মানিক নিয়ে সামনে করলে সমস্যা না, আমাদের তো বিজয় দিবস, তো মানিক মিয়ার সামনে যদি বড় রাস্তাটা করি, মানুষজন আসবে, গান শুনবে ওদিক, এবং এটার সাথে একটা সামঞ্জস্যপূর্ণ থাকবে। আলহামদুলিল্লাহ আমরা অনুষ্ঠানটি আয়োজন করেছিলাম এবং
এবং আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কনসার্ট বলতে যা বোঝে বাংলাদেশের সবচেয়ে বৃহৎ কনসার্ট হয়েছে, বৃহৎ কনসার্ট অনুষ্ঠান করতে পেরেছেন। এবং আমাদের সবচেয়ে বড় সার্থকতা বাংলাদেশি এবং বাংলাদেশের প্রায় বলা যায় নাম করা যত শিল্পী আছেন সবাই সেদিন ওখানে পারফর্ম করেছে। এই ঘটনাটা আপনাদের সকলের সামনে আমি এই জন্য তুলে ধরলাম। আমাদের রফিকুল ইসলাম যেটা বলেছেন, আমি ওনার উত্তর হয়তো কথা প্রসঙ্গে অনেক কিছু বলতে পারতাম যে এই করব, বাট কিছু হলেও ছোট হলেও সেটি পর্যটন বলেন, কৃষ্টি কালচার বলেন, আমরা করেছি, অন্তত করার উদ্যোগ নিয়েছি, চেষ্টা করেছি আমরা। আপনার দল চেষ্টা করেছে, আপনার দল উদ্যোগ নিয়েছে দেশের কৃষ্টি কালচারকে তুলে ধরার জন্য। আপনি রফিকুল ইসলাম সন্তুষ্ট হয়েছেন উত্তরে? ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় চেয়ারম্যান। মাগুরা থেকে বলছি ম্যাডাম। এ পর্যায়ে প্রশ্ন করার জন্য অনুরোধ করছি খন্দকার খলিলুর রহমান, সাবেক 1 নং যুগ্ম আহ্বায়ক, শ্রীপুর উপজেলা বিএনপি। মাইক। হ্যাঁ, তাড়াতাড়ি করো। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় নেতা, আমি আপনার 31 দফা বাস্তবায়নে বাংলাদেশ বিনির্মাণের যে 31 দফা আপনি দিয়েছেন, এই 31 দফার মধ্যে আমি খুব নিখুঁতভাবে এটা দেখেছি। আমার কাছে মনে হয়েছে একটু যেটা 31 দফার মধ্যে 22 দফা যেটা শহীদ মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় মর্যাদা এবং স্বীকৃতি প্রদান, এই দফা 13 জুলাই 2023 তারিখে রাষ্ট্র কাঠামো মেরামতের যে 31 দফা আপনি বাংলাদেশের মানুষের কাছে দিয়েছেন, তার পরবর্তীতে জুলাই আগস্টের যে বিপ্লব সংগঠিত হয়েছে, যে বিপ্লবের মাধ্যমে স্বৈরাচারী শেখ হাসিনা পলায়ন ঘটেছে, এই আন্দোলনে যারা শহীদ হয়েছে, আমি এই ধারার সঙ্গে 71 শুধু নয়, 24 জুলাই আগস্টের যে আত্মদান যারা করেছেন তাদেরকে মুক্তিযোদ্ধা হিসাবে এখানে রাখার জন্য আমি বিনীতভাবে আপনার কাছে অনুরোধ জানাচ্ছি। এটাই আমার প্রস্তাবনা। ধন্যবাদ। প্রথমত আপনি একটু ছোট ভুল করে ফেলেছেন, ওটা 22 নম্বর, 23 নম্বর না, আপনি যা বলতে চাইছেন ওটা 22 নম্বর মনে হয়। 22 বলছেন? 22 বলেছেন? আচ্ছা, তাহলে ঠিক আছে। ধন্যবাদ আপনার প্রস্তাবনার জন্য। আমি আমাদের সিনিয়র নেতৃবৃন্দ যারা আছেন তাদের সামনে এটা উপস্থাপন করবো। ধন্যবাদ। এ পর্যায়ে প্রশ্ন করার জন্য আমি অনুরোধ করছি জেলা মহিলা দল মাগুরার সভানেত্রী উম্মিয়া কুলসুম উর্মি। প্রিয় নেতা, আমি প্রশ্ন করছি যে আপনার মাধ্যমে আগামী সংসদ নির্বাচনে মহিলা আসন বাড়ানো যায় কিনা, এবং মূল দলে যে আমাদের 33% মহিলা ছিল সেটা আজও আমাদের বাস্তবায়ন হয়নি। আমরা এইবারে আশা কিনা যে আগামীতে ইনশাআল্লাহ আরো ব্যাপকভাবে মহিলা ওইখানে অংশগ্রহণ করতে পারবে। দ্বিতীয় প্রশ্ন হলো জাতীয় সংসদ নির্বাচন, সংসদ সদস্য, জেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা পরিষদ চেয়ারম্যান, পৌরসভা মেয়র, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, নমিনেশন নারীদেরকে দেওয়ার বিষয়ে আমাদের বিএনপির কোন সিদ্ধান্ত আছে কিনা? নারী নেতৃত্বে সংগঠিত এবং শক্তিশালী করার জন্য এটা আমাদের প্রয়োজন আছে কিনা? ধন্যবাদ। ধন্যবাদ বোন। আপনি যদি খেয়াল করে দেখেন, আপনাকে দেখে আমি যতটুকু বুঝতে পারছি আপনি এই দলের সাথে বহু বছর যাবত জড়িত আছেন। সবসময় কিন্তু বিএনপি যখন সুযোগ পেয়েছে রাষ্ট্র পরিচালনা, বিএনপি চেষ্টা করেছে এই যে সংসদের নারী আসন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় নারী আসন বৃদ্ধি করা হয়, দেশনেত্রী খালেদা জিয়ার সময় এই মহিলাদের একজনকে তো আপনার যোগ্য করে গড়ে তুলতে হবে। তো যে কোনো মানুষকে যে কোনো কাজের জন্য তাকে যোগ্য করে গড়ে তুলতে হবে। তো যোগ্যতার প্রথম যেই পদক্ষেপ বা প্রথম যেই ক্রাইটেরিয়ার প্রয়োজন সেটা হচ্ছে শিক্ষিত করা, এবং নারীদের শিক্ষার ক্ষেত্রে দেশনেত্রী খালেদা জিয়ার উদ্যোগ বা অবদান নিশ্চয়ই আপনার জানা আছে। এখন আপনি বললেন
যে এখানে আসন সংখ্যা বৃদ্ধি করা যাবে কিনা। আপনি যেখানে বসে আছেন আমি দেখতে পাচ্ছি আপনার আশেপাশে আমাদের আরো কিছু মহিলা নেত্রী বসে আছেন। এটা তো নির্ভর করবে আপনাদের উপরে। আপনারা এই যে 33% ফুলফিল করতে বললেন, আমরা যদি বাস্তবতার বিবেচনায় আলাপ করি 33% দিতে আমাদের কোনো আপত্তি নাই, বরং আমরা চাই সেটি হোক। কিন্তু এই 33% ফিল আপ করার জন্য আমাদেরকে অবশ্যই যোগ্য নেতৃত্ব প্রয়োজন, যার সংখ্যা তুলনামূলকভাবে দুঃখজনকভাবে কম। এখন আমরা যদি আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তাদেরকে দিয়ে দিই, তাতে তো কোনো লাভ হচ্ছে না। আপনি শুধু লিস্টটা ফিল আপ করতে পারবেন, তালিকা হয়তো তালিকাতে নাম লিখতে পারবেন, কিন্তু মাঠে তো এর কোনো বাস্তবায়ন হবে না। তো সেই জন্য বিষয় হচ্ছে আমাদেরকে যোগ্যভাবে মহিলা নেতৃত্ব, নারী নেতৃত্ব দেওয়ার মতন মানুষগুলোকে আগে তৈরি করতে হবে। এখানে একটি বাস্তবতা আছে যেটি আমার কাছে মনে হয়, সেটি হচ্ছে যে এই যে বিগত 15 বছর আমরা সবাই দেখেছি যে কিভাবে দেশকে বিরাজনীতিকরণ করানোর চেষ্টা করা হয়েছে। সেখানে যেখানে পুরুষ নেতৃত্ব, পুরুষ নেতাকর্মী, রাজনৈতিক নেতাকর্মী বলুন অথবা বিভিন্ন সামাজিক সংগঠনের যে কোনো মানুষ যারা সমাজে দেশে মানুষের কথা বলতে চেয়েছে, পুরুষ মানুষদেরকেই যেভাবে অত্যাচার নির্যাতন করা হয়েছে, স্বাভাবিক বাংলাদেশের পারিবারিক এবং সামাজিক প্রেক্ষাপটে নারীদের জন্য সেটা খুব ডিফিকাল্ট। পুরুষদের জন্য ক্ষেত্রে বিশেষে ডিফিকাল্ট ছিল, নারীদের জন্য ডিফিকাল্ট ছিল। আমরা সকলে মিলে যেটা প্রত্যাশা করি, আগামী দিনে আমরা একটি স্বাভাবিক সমাজ, স্বাভাবিক রাজনৈতিক অবস্থা তৈরি করতে সক্ষম হব। এই যে জুলাই আগস্টে যে আন্দোলন হলো, এটা তো ছিলই বৈষম্য বিরোধী, অর্থাৎ বৈষম্য থাকবে না, যোগ্যতার ভিত্তিতে, মেধার ভিত্তিতে হবে। আমরা যদি এই বিষয়টিকে আমাদের মাথায় রাখি, সামনে রাখি, তাহলেও নারী নেতৃত্ব সামনে আনতে হলে তাদেরকে যোগ্যতার ভিত্তিতেই আমাদেরকে আনতে হবে। তো আগামী দিনে, সামনের দিনে আমাদের প্রত্যাশা থাকবে যে আমরা একটি স্বাভাবিক সমাজ ব্যবস্থা, স্বাভাবিক রাজনৈতিক ব্যবস্থা দেশে গড়ে তুলতে সক্ষম হব। করার মতন সবাইকে মিলে চেষ্টা করতে হবে, এবং যেখানে একটি মিনিমাম নিরাপত্তা থাকবে প্রত্যেকটি মানুষের, নারী বা পুরুষ যেই হোক না কেন, এই নিরাপত্তাটা যদি নিশ্চিত করা সম্ভব হয়, আমি ব্যক্তিগতভাবে দৃঢ়ভাবে বিশ্বাস করি পুরুষ নেতৃত্ব যেমন আসবে, ঠিক একইভাবে যোগ্য নারী নেতৃত্ব আস্তে আস্তে বেরিয়ে আসবে। আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। ধন্যবাদ। ধন্যবাদ। প্রশ্ন করবেন শরীফুজ্জামান সিজার, সভাপতি চুয়াডাঙ্গা জেলা যুবদল। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ জানাই আমাদের প্রিয় অভিভাবক দেশনায়ক তারেক রহমানকে। আমার প্রশ্ন, আমাদের যে দফা আছে 25 এবং 26, শিক্ষা এবং স্বাস্থ্য, আমাদের শিক্ষা ব্যবস্থায় বর্তমানে আমাদের যোগ্য শিক্ষকের অভাব হয়ে পড়ছে, আর অন্যদিকে আমাদের শিক্ষা সামগ্রী যুবকদের কাছে এত ব্যয়বহুল যে আমাদের সাধারণ মানুষ তাদেরকে, সন্তানদেরকে লেখাপড়া করাতে পারছে না। যেহেতু এই শিক্ষা আমাদের মৌলিক অধিকার। আর একটা স্বাস্থ্যের কথা বলি, আমাদের হাসপাতাল আছে, কিন্তু আমাদের এই দেশের মানুষ চিকিৎসা পাচ্ছে না। কারণ আমার যদি টাকা থাকে আমি চিকিৎসা পাবো, আমার যদি টাকা না থাকে আমি চিকিৎসা পাবো না। এই দূর করে সহজলভ্য হয়, তাদের বই বস্তু উপকরণ যে গোটা সহজলভ্য করা, এবং স্বাস্থ্য খাতে টাকা দিতে হচ্ছে, টাকা কিভাবে বন্ধ করতে পারে, সাধারণ মানুষ যেন হাসপাতালে ওষুধ পায়, সাধারণ মানুষ যেন হাসপাতালে যায় তাদের চিকিৎসা পায়, কেউ যেন কিনা চিকিৎসায় মৃত্যু না ঘটে। ধন্যবাদ। সিজারের প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এখানে দুটো প্রশ্ন আছে, একটা শিক্ষার বিষয়, একটা স্বাস্থ্যের বিষয়। একজন মানুষ, একজন শিশু, এবং সে যখন আস্তে আস্তে বড় হবে, সে যদি প্রপার বেসিক এডুকেশনটা ঠিকভাবে পায় এবং এট দ্য সেম টাইম একই সময় সে যদি সুস্বাস্থ্যের অধিকারী হয়, তাহলে একজন মানুষের একটা উদাহরণ দিচ্ছি, বাট আমরা সামগ্রিকভাবে একটি জেনারেশনের কথা বলছি। একটি সামগ্রিকভাবে একটি জেনারেশন যে আজকে শিশু প্রাইমারিতে পড়ে, তাকে যদি আমরা বেসিক শিক্ষাটা ভালোভাবে দিতে পারি, বেসিক এডুকেশনটা, আর এট দ্য সেম টাইম তাকে যদি আমরা
মোটামুটি ভাবে সুস্বাস্থ্যে থাকতে পারে এরকম নিশ্চিত করতে পারি আমরা আজ না, কাল না, পরশু না, বা 12 থেকে 15 বছরের মধ্যে একটি সুস্থ এবং শিক্ষিত জাতি পাবো, যেটা পরবর্তীতে আমাদেরকে একটি অত্যন্ত শক্তিশালী জাতি এবং দেশ গঠনের সহযোগিতা করবে। এখন এটা কিভাবে সম্ভব? সিজার, আমার ব্যক্তিগতভাবে যদি আপনি মনে করেন, আমি যেটা দেখেছি, আমার কাছে যেটা মনে হয়েছে, এবং এখানে উপস্থিত মনে হয় কম বেশি সবাই এগ্রি করবেন, এই যেই যারা পালিয়ে গেছে 5 তারিখে, এদের 15 বছরের শাসন আমলে আমার কাছে মনে হয়েছে ইচ্ছাকৃতভাবে আমাদের স্বাস্থ্য ব্যবস্থাটাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। কারণ তারা নিজেরাই স্বীকার করেছে, নিজেদের মুখেই স্বীকার করেছে যে তাদের সবকিছু কোথায়, কোন দেশে। আমরা দেখেছি যে যারা দেশের মধ্যে যে সকল মানুষ অর্থনৈতিকভাবে, যে সকল পরিবার যতটুকু এফোর্ড করতে পারে, আমরা দেখেছি তারা ইন্ডিয়াতে চলে যেত, অথবা যারা বেটার এফোর্ড করতে পারে তারা অন্য দেশে যেত। প্রচুর মানুষ, বছরে কয়েক বিলিয়ন ডলার চলে যেত আমাদের এই চিকিৎসা বাবদ। মানুষজন দেশে চিকিৎসা পাচ্ছে না সঠিকভাবে, চলে যাচ্ছে পার্শ্ববর্তী দেশে। দেখুন, আমরা বাস্তবতার নিরিখে যদি চিন্তা করি, বাংলাদেশের জনসংখ্যা আমার কাছে মনে হয় 20 কোটি, 20 কোটির কম কোনোভাবেই না। 20 কোটির প্রতিটা মানুষকে আপনার চিকিৎসা দিতে হবে, এটাও কথাটা সঠিক। তবে বাস্তবতা এটাও 20 কোটি মানুষকে আপনি যদি চিকিৎসা, ওষুধপত্র সবকিছু দেন, এটা একটা অসম্ভব ব্যয়বহুল ব্যাপার। আমি যেই দেশে আছি, যুক্তরাজ্য, এই যুক্তরাজ্যে এই দেশের নিয়ম যে এই দেশের যারা বৈধ নাগরিক তাদেরকে এই দেশের সরকার বা রাষ্ট্র শিক্ষা এবং স্বাস্থ্য দিবে। কারো যদি বাইপাস অপারেশন লাগে সেটিও সরকার ব্যয় বহন করবে, এবং তাদের সন্তানদের ক্লাস 12 পর্যন্ত শিক্ষা ফ্রি। এখন কিন্তু যুক্তরাজ্যের এইটা নিশ্চিত করতে গিয়ে তাদের অনেক খরচ হচ্ছে, অসম্ভব টাকা ব্যয় হচ্ছে, বাজেটের মধ্যে অসম্ভব প্রেশার হচ্ছে, এবং অনেক জায়গায় সঠিকভাবে এরাও ব্যর্থ হচ্ছে, চিকিৎসা দিতে পারছে না। মানে চিকিৎসা দিতে পারছে না এই অর্থে যে অনেক লম্বা কিউ লাইন হয়ে যাচ্ছে, ডাক্তারের সংখ্যা কমে গিয়েছে, নার্সদের, ডাক্তারদের উপরে অনেক প্রেশার, রোগীর সংখ্যা বেড়ে গিয়েছে। এখন এরা যেই জিনিসটা করছে, নতুন একটা স্বাস্থ্যের ব্যাপারে এটা একটা নতুন চিন্তা ভাবনা করে অলরেডি কাজ শুরু করেছে। এটা শুধু যুক্তরাজ্য করছে না, পুরো ইউরোপে এটা আস্তে আস্তে এরা করার চেষ্টা করছে, প্রত্যেকটা দেশ যারা গণতান্ত্রিক দেশ। কি সেটা? যেটা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আজকে থেকে 40 বছর আগে করেছেন, পল্লী চিকিৎসক। নিশ্চয়ই এখানে অনেক মুরব্বী নেতৃবৃন্দ আছেন, আপনাদের নিশ্চয়ই মনে আছে শহীদ জিয়ার সাথে যারা কাজ করেছেন ওই সময়। এর বাইরেও নিশ্চয়ই অনেকে জানেন পল্লী চিকিৎসক, অর্থাৎ প্রিভেনশন। একটা মানুষ অসুস্থ হবার আগেই যদি আপনি মানুষকে সচেতন করতে পারেন যে ভাই তুমি এই করোনা, তাহলে তুমি এই অসুখ থেকে, জ্বর সর্দি কাশি এটা নর্মাল ব্যাপার, এটা কিছু না, কিন্তু ধরেন হার্টের অসুখ, কিডনির অসুখ, ডায়াবেটিস, এইগুলাই মূলত মেইন সমস্যা। তো এখন আপনি কি কি করলে ডায়াবেটিস থেকে আপনি রক্ষা পাবেন? ডায়াবেটিস থেকে রক্ষা পেলে আপনি মোটামুটি সুস্থ থাকতে পারবেন। কি কি হলে আপনি হার্টের অসুখ থেকে রক্ষা পাবেন? কি কি হলে আপনি কিডনির সমস্যায় ভুগবেন না? প্রিভেনশন। আমাদের যেটা স্বাস্থ্য ব্যবস্থা, মানে কোইন্সিডেন্টলি এমন হয়েছে যে এই মিটিং এর পরে সন্ধ্যা 6:30টার সময় আমি আমাদের নেতৃবৃন্দ আজকে অলরেডি দলের পক্ষ থেকে স্বাস্থ্য সংক্রান্ত যে পলিসি সেটা নিয়ে আমাদের আলোচনা আছে। তো আপনি আজকে এই প্রশ্নটা করেছেন। প্রিভেনশনের ব্যাপারে অলরেডি আমরা আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি। আমরা যেটা করব সারা দেশে, যেমন ধরে আমরা হয়তো উদাহরণস্বরূপ বলছি 1 লক্ষ পল্লী চিকিৎসক, বা যেটাই আমরা নাম দিই, পল্লী চিকিৎসকের নাম দিই অথবা যেটাই নাম দিই, অর্থাৎ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ সর্ট অফ স্বাস্থ্যকর্মী আমরা নিয়োগ দান করবো। সে 1 লক্ষ উদাহরণস্বরূপ হলো, এই মানুষগুলোকে আমরা ট্রেনিং দিব, গ্রামে গ্রামে তারা থাকবে। এবং এই 1 লক্ষের মধ্যে এখানে নারী ক্ষমতায়নের প্রশ্ন করেছেন আমাদের দু একজন নেত্রী, আপনাদের সামনে তখন আমি বলতে ভুলে গেছি, এখন সিজারের কথা বলছি। আমরা যদি 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেই, এর মধ্যে আমরা আমাদের পরিকল্পনা আছে 70,000ই হবে নারী স্বাস্থ্যকর্মী। নারী স্বাস্থ্যকর্মী হওয়ার একটি কারণ হচ্ছে যে নারীরা ঘরের ভিতরে ঢুকতে পারে, মা বোনদের সাথে কথা বলতে পারে, গৃহিণীদের সাথে কথা বলতে পারে। আপনি কি খাবেন না খাবেন আপনি কিন্তু জানেন না, হয় আপনার স্ত্রী অথবা আপনার মা বাড়ি ফিরে গিয়ে রাত্রে কি খাবেন না খাবেন আপনার মা বা বোন আপনার ঠিক করবে, বা স্ত্রী ঠিক করবে আপনার।
এখন আমরা যদি গৃহিণীদেরকে এ ব্যাপারে সচেতন করতে পারি যে তেলটা কম ব্যবহার করবেন, লবণটা কম ব্যবহার করবেন, চিনিটা কম ব্যবহার করবেন, চিনিটা মিষ্টি কম খেলে ডায়াবেটিকের সম্ভাবনা কমে যাবে, তেল ভাজা পোড়া এগুলা কম খেলে হার্টের সমস্যা কমে যাবে, লবণটা কম খেলে প্রেশারের সমস্যা কমে যাবে, এইভাবে যদি আমরা সচেতন করতে পারি তাহলে আমরা যদি সামগ্রিকভাবে দেশে কম মানুষ অসুস্থ হয় তাহলে যেই মানুষগুলো অসুস্থ হবে তখন তাদেরকে আমরা বেটার সার্ভিস দিতে পারবো, তুলনামূলক বেটার সার্ভিস দেওয়া সম্ভব হবে। সো এটি হচ্ছে আমাদের মূল পরিকল্পনা। আমরা চেষ্টা করবো, উদ্যোগ গ্রহণ করবো যাতে দেশে অসুস্থতার পরিমাণ কমে যায়। আপনি যদি জ্বর সর্দি কাশি বলেন সেটা বিষয় না, বড় অসুখ যেগুলো মানুষকে ভোগায়, একটি পরিবারকে সর্বশান্ত করে দেয় চিকিৎসার জন্য, এই ধরনের অসুখ বিসুখের থেকে মানুষকে যাতে দূরে রাখা সম্ভব। এটি হলো চিকিৎসা সংক্ষেপে, বুঝতে পেরেছেন? আচ্ছা, আসেন এবার শিক্ষা। আপনার সাথে আমি একদম একমত। দেখেন, নেপোলিয়ান একটা কথা বলেছিল, নেপোলিয়ান সেই যোদ্ধা একটা কথা বলেছে যে আমাকে শিক্ষিতা মানে একজন শিক্ষিত মা দাও, আমি শিক্ষিত জাতি দিব তোমাদেরকে। আমাদের প্রাইমারি এডুকেশন আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি এবং আমার আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা দলীয় ফোরাম থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই যে শিক্ষার বাজেট শিক্ষাতে প্রথমত মিনিমাম আমাদের বাজেটের মিনিমাম 5% আমরা ব্যয় করবো, এবং এই ব্যয়টা কিন্তু স্কুল বিল্ডিং, কলেজ বিল্ডিং এগুলা নির্মাণের জন্য না, এগুলা কম বেশি আছে। আমরা যেটি মূল অংশ ব্যয় করার চেষ্টা করবো সেটা হচ্ছে যে আমরা প্রাইমারি শিক্ষক যারা আছেন, প্রাইমারি স্কুল শিক্ষক যারা আছেন তাদেরকে প্রথমত ট্রেনিং দিব আমরা। 1 নম্বর, কিভাবে বেটার এডুকেশন ওনারা বাচ্চাদেরকে দিতে পারবে, এটা প্রথমে ট্রেনিং দেওয়া হবে, ভালোভাবে ট্রেনিং দেওয়া হবে, এবং এই ট্রেনিংটা অব্যাহত থাকবে। সারা জীবন যে একবার ট্রেনিং করবেন উনি না, হয়তো দেখা যাবে 2-1 বছর পর পর নিয়ে আসা হচ্ছে, ট্রেনিং দেওয়া হচ্ছে, এটা কন্টিনিউয়াস প্রসেস থাকবে। এটা হলো নাম্বার 1। দ্বিতীয়ত হচ্ছে যে আমরা আমাদের মূল লক্ষ্য হচ্ছে প্রাইমারি শিক্ষকদেরকে অর্থনৈতিকভাই তাদেরকে সহযোগিতা করা, অর্থাৎ বেতন ভাতা দিয়ে এমন একটা পর্যায়ে নেওয়া যাতে তার মাথার মধ্যে এরকম চিন্তা না থাকে যে কোন রকমের স্কুলটা শেষ করে মুদির দোকানে বসতে হবে অথবা খেতে হাল বইতে হবে, এই টেনশনটা যাতে না থাকে, অথবা দোকানে বাজারে গিয়ে একটা কিছু ছোটখাটো আর একটা চাকরি করতে হবে, এই টেনশন যাতে তার মাথায় না থাকে, সে যাতে সম্পূর্ণভাবে তাকে ওই সাপোর্টটা আমরা রাষ্ট্রের পক্ষ থেকে দেওয়ার চেষ্টা করব যাতে সে তার পুরো মনটা দিয়ে সে বাচ্চাদেরকে সুষ্ঠু এডুকেশনটা দিতে পারে। আরেকটা জিনিস আমাদের পরিকল্পনা আছে নিশ্চিত করা, সেটি হচ্ছে যে দেখুন, কাউকে আমি আঘাত করে কথাটা বলছি না, কেউ দয়া করে আঘাত হিসেবে নেবেন না। আমাদের দেশে একটা প্র্যাকটিস আছে, বেকার ছেলে আছে, স্টুডেন্ট ভালো না, প্রাইমারি স্কুল দিয়ে দাও, এরকম একটা টেন্ডেন্সি আছে দেশ গ্রামে। চাকরি বাকরি পাচ্ছে না, হেডমাস্টার সাহেবের সাথে কথা বলো তো একটু এই প্রাইমারি স্কুলে দিয়ে দাও, বেকার হয়ে গেছে, চাকরি বাকরি পাচ্ছে না, এই সে ভালো স্টুডেন্ট না, ভালো চাকরি পাবে কোথেকে, প্রাইমারি। এই চিন্তাধারা টোটাল পরিবর্তন করতে হবে। গ্রামের সমাজের যেই ছাত্রটা মেধাবী, যেই ছাত্রীটা মেধাবী, তাদেরকে আমরা চেষ্টা করব এই প্রফেশনে নিয়ে আসার জন্য, প্রাইমারি স্কুলের টিচার হওয়ার জন্য। কারণ আপনি যখন একজন মেধাবীকে দিয়ে আরেকজন শিক্ষার্থীকে শিখাবেন, তখনই সেই শিক্ষার্থী ভালো শিক্ষাটা পাবে, সঠিক শিক্ষাটা পাবে। একজন মেধাবীর পক্ষে সেটা সম্ভব, ভালো শিক্ষা দেওয়া, সঠিক শিক্ষাটা দেওয়া। মিস্টার সিজার, আর ইউ স্যাটিসফাইড? ধন্যবাদ। মাননীয় চেয়ারম্যান, এখন প্রশ্ন করবেন আব্দুল আওয়াল, যুগ্ম সম্পাদক, মেহেরপুর জেলা বিএনপি, সদ্য বিলুপ্ত কমিটি। ধন্যবাদ। আমাদের প্রিয় নেতা, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে, এবং অভিনন্দন জানাচ্ছি মেহেরপুর জেলা বিএনপির একেবারে ক্লিন ইমেজের জন্য কষ্ট নিয়ে না, আপনারা যান, আমি আমার মতো সমস্যা করি। 21 মানে এবং লক্ষ্যে ইসলাম সাজানো ক্ষমতা
আমাদের কার্যক্রমকে ব্যাহত করে। যেহেতু আপনি স্থানীয় সরকারকে স্বশাসিত এবং ক্ষমতা একটি হেফাজত করে আছে, এই মাননীয় সংসদ সদস্যদের উপদেষ্টা হিসাবে রাখার এই যে এটা বিরক্ত করা যায় কিনা? ধন্যবাদ আপনাকে। আপনি যে প্রশ্নটা করেছেন এই প্রশ্নটা অনেক ভ্যালিড প্রশ্ন। আপনি যদি দলীয় রাজনৈতিক দলের কথা চিন্তা করেন, এটা ওপেন জায়গা, তারপর বলছেন, কারণ আমার কাছে যেটা সঠিক মনে হয় আমি চেষ্টা করব সেটাই বলার জন্য। আপনি দলের কথা যদি চিন্তা করেন, দলীয় রাজনীতির কথা যদি চিন্তা করেন, তাহলে যেমন আছে তেমনই রেখে দিতে হবে। আর আপনি যদি মানুষের উপকারের কথা চিন্তা করেন, দেশের কথা চিন্তা করেন, তাহলে আপনি যা চাইছেন মনে হয় সেটাই করা ঠিক হবে। ধন্যবাদ মিস্টার। ধন্যবাদ মাননীয় চেয়ারম্যান। প্রশ্ন করবেন কুষ্টিয়া জেলা টুকু ভাই। আমি প্রশ্ন করার আহ্বান জানাচ্ছি খন্দকার তসলিম উদ্দিন নিশাদ, সদস্য সচিব কুষ্টিয়া জেলা ছাত্রদল। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ শ্রদ্ধেয় টুকু ভাইকে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়, আসসালামু আলাইকুম। ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়, আমার প্রশ্ন হচ্ছে 31 দফা রাষ্ট্র কাঠামো মেরামতের যে 31 দফা, 31 দফা 16 নম্বর অনুচ্ছেদ এবং 24, যেটা কিছুক্ষণ আগেই চুয়াডাঙ্গা থেকে সিদ্ধার্থ ভাই প্রশ্নটা অলরেডি করে ফেলেছে, তারপর আমি একটু স্পর্শ করে যেতে চাই প্রশ্নটাতে। চেয়ারম্যান মহোদয়, আমাদের 31 দফাতে স্পষ্টভাবে উল্লেখ করা আছে যে শিক্ষা খাতে জিডিপির 5%-এর বেশি আমরা সরকার গঠন করলে সেখান থেকে আমরা 5%-এর বেশি খরচ মিনিমাম 5%-এর বেশি। আমি একটা জিনিস দৃষ্টি আকর্ষণ করতে চাই চেয়ারম্যান মহোদয়, আমাদের দারিদ্র্যশীল একটি দেশ, উন্নয়নশীল একটি দেশ। এই দেশে আমরা মফস্বল শহর এবং জেলা শহরে একটু দেখতে পারি বাংলাদেশের শিশু শ্রমের হার অনেক বেশি। আমরা চায়ের দোকান বলেন বা ওয়েল্ডিং এর যে মিস্ত্রির দোকান বলেন, অনেক পরিশ্রমী এবং ভারী কাজ আমাদের বাংলাদেশের শিশুদের দিয়ে করানো হয়। বাংলাদেশের শিশু শ্রমের কারণে আমাদের শিক্ষার হার অনেক অঞ্চলে কমে যাচ্ছে। আমি মনে করি আমরা যদি কখনো সরকার গঠন করতে পারি বা আমরা আল্লাহর রহমতে ক্ষমতায় যেতে পারলে, আপনার কি সন্দেহ হচ্ছে আমরা পারবো না? অবশ্যই পারবো, 100% পারবো, কোনো সন্দেহ নেই। জি, তো এই যে শিশু শ্রমটা আছে, আমার মনে হয় চেয়ারম্যান মহোদয়, আমাদের এই আপনার প্রাথমিক যে শিক্ষা এবং হাই স্কুলের যে শিক্ষাটা, এখানে জিডিপির বেশি অংশ যদি আমরা প্রাথমিক এবং হাই স্কুলে শিক্ষার্থীদেরকে বিনামূল্যে বই বিতরণ অথবা শিক্ষার ব্যবস্থা করে দিতে পারি বেতন বাদে, তাহলে মনে হয় আমাদের বাংলাদেশের শিশু শ্রমটা কমতে পারে এবং শিক্ষার প্রতি এই সাধারণ শিক্ষার্থীদের আরো শিক্ষার প্রতি আকর্ষণ বেশি বৃদ্ধি পাবে। এবং আমার আরেকটি প্রশ্ন, যে আমাদের বাংলাদেশ আপনার এই একটা ক্ষেত্রে ধরে নেই প্রশ্ন, তাহলে আপনি একটু বসেন, আমি বলি আমার যে চিন্তাটা আপনার সাথে আমি শেয়ার করি। আমার কাছে মনে হয় আপনি যে বললেন যে এই যে শিশু শ্রম, এই বিষয়টা থেকে যদি শিশুদেরকে বের করে নিয়ে আসতে হয়, তাহলে আপনার প্রস্তাবনা হয় যে বাজেটের বেশি ওখানে দেওয়া এবং তাদেরকে বই খাতা এগুলো দেওয়া, এটাই তো? আমি আপনার সাথে একমত না, বিষয়টাতে একমত না। এই অর্থে, একটা বাচ্চা কেন বাধ্য হচ্ছে ওইখানে গিয়ে কাজ করতে, যেটা তার, যেই কাজটা তার ওই বয়সে করার কথা না, সেই কাজটা কেন সে বাধ্য হচ্ছে পরিবারের অর্থনৈতিক সংকটের কারণে সে বাধ্য হচ্ছে, তাই তো? এটাই কিন্তু এটাই যে পরিবারকে সাপোর্ট দেওয়ার জন্য, অর্থনৈতিকভাবে সাপোর্ট দেওয়ার জন্য তার বাবা বা মা যে আর্নটা করছে সেখানে এনাফ না পরিবারকে চালানোর জন্য, সেই জন্য শিশু বয়সে তাকে বাধ্য হচ্ছে সে বাবা দেওয়ার জন্য বা সংসারকে সাপোর্ট দেওয়ার জন্য। আপনার নিশ্চয়ই খেয়াল আছে, আমাদের গতবার দেশনেত্রী খালেদা জিয়া যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন, উনি একটি প্রকল্প গ্রহণ করেছিলেন এবং সেটি আমরা শুরুও করেছিলাম।
যে একজন বাচ্চা যদি স্কুলে যায় তাহলে বাবা মা একটা সার্টেন অ্যামাউন্টের টাকা পাবে, দুইজন বাচ্চা যদি যায় তাহলে বাবা মা দ্বিতীয় বাচ্চার জন্য একটা সার্টেন অ্যামাউন্টের অর্থ পাবে। আপনার মনে আছে বিষয়টি? সেখানে তখন দেখা গিয়েছিল যে স্কুলে এনরোলমেন্টের সংখ্যা অনেক বেড়ে গিয়েছিল, কারণ যেই কারণে বাচ্চাটাকে বাধ্য হচ্ছে বাচ্চাটা যেতে পরিশ্রম করার জন্য, আপনাকে সেই বিষয়টাকে অ্যাড্রেস করতে হবে, সেই বিষয়টিকে আপনার অ্যাড্রেস করতে হবে। বই খাতার অভাবের জন্য যে সে যাচ্ছে তা না, সে যাচ্ছে কিন্তু তার সংসার চালানোর জন্য। কাজে তার সংসারের ক্ষেত্রে যদি আপনি মিনিমাম সাপোর্ট তাকে দিতে পারেন, যে কারণে সে বাধ্য হবে না শিশু শ্রমে যেতে, সেই শিশুটি বরং সে স্কুলে যাবে যেখানে তার যাওয়া উচিত বা যাওয়ার কথা, এই বিষয়টাকে আপনাকে এইভাবে দেখতে হবে। আমাদের আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন, একটু আগে বলেছি ফার্মার্স কার্ডের কথা, কিন্তু তখন আমি বলেছিলাম যে আমাদের একটি পরিকল্পনা আছে বাংলাদেশের সব পরিবার। আমি জানি না আপনি ম্যারিড কি আনম্যারিড, আপনি যদি ম্যারিড হয়ে থাকেন, আপনি কি ম্যারিড না আনম্যারিড? আনম্যারিড। ওকে, হ্যাঁ, ছাত্র দলের আমি সদস্য সচিব কুষ্টিয়া জেলা ছাত্র দল। কিন্তু আপনি ম্যারিড, হাউ আনফরচুনেট। এনিওয়ে, তো এখন বিষয়টি হচ্ছে যে আপনার স্ত্রীও ওই কার্ডটি পাবে, ফ্যামিলি কার্ড। এখানে উপস্থিত যারা আছেন কম বেশি সবার স্ত্রী পাবে, এবং আমার স্ত্রীও পাবে ফ্যামিলি কার্ড। এই ফ্যামিলি কার্ডটা আমরা দিতে চাইছি, করতে চাইছি বাংলাদেশের সব পরিবারগুলোকে। মূল লক্ষ্য বা উদ্দেশ্য হচ্ছে যে বিশেষ করে গ্রামীণ যে মানুষগুলো আছে, সেই মানুষগুলোকে যারা একটু অসচ্ছল, মাঝারি অসচ্ছল, বিভিন্নভাবে অসচ্ছল, তাদেরকে মূলত সাপোর্ট দেওয়ার জন্য। কিন্তু আমরা বিভিন্ন জায়গায় খেয়াল করে দেখেছি বিভিন্ন সময় যে আমরা যখন ক্যাটাগরি করে বিভিন্ন রকম ক্রাইটেরিয়া ক্যাটাগরি করে আমরা বিভিন্ন সহযোগিতা দেওয়ার চেষ্টা করি, সেখানে বিভিন্ন রকম কারাপশন হয়। তো বিভিন্ন ব্যক্তিবর্গ আমাদেরকে অ্যাডভাইস করেছেন যে আমরা যদি এটাকে জেনারেল রাখি, সেক্ষেত্রে কারাপশনের পসিবিলিটি অনেক কমে আসবে। জেনারেল মানে সবাই পাবে, জিনিসটা দল মত নির্বিশেষে সবাই পাবে, কিন্তু এটা হবে শুধু মহিলাদের কাজ। তো এখন আমরা কেন দিচ্ছি এই মহিলা ফ্যামিলি কার্ডটা? এই ফ্যামিলি কার্ডটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনার হয়তো 10 কেজি চাল লাগে মাসে পরিবারে, কিন্তু আমরা 10 কেজি চাল তো সবাইকে দেওয়া সম্ভব না, একটা সার্টেন অ্যামাউন্ট আমরা দেবো, মিনিমাম একটা সাপোর্ট আমরা রাষ্ট্রের পক্ষ থেকে দেওয়ার চেষ্টা করবো প্রত্যেকটি পরিবারকে বাংলাদেশে। তাতে যেটা হবে, আপনি যেই পরিবারগুলোর কথা বলেন যাদের শিশুরা বাধ্য হচ্ছে শিশু শ্রমে যেতে, এই পরিবারগুলোকে যখন আপনি 20 বা 30 বা 40% একটা সহযোগিতা দিবেন, আর্থিক যে চাহিদা সেখানে খাবার দাবার সবকিছু মাসে, তখন আপনি কি সেই পরিমাণ টাকাটা কিছুটা হলেও তার হাতে সেভিংস হবে। সেই অর্থটা যেটা আপনি স্টেট থেকে দিচ্ছেন, সেইটার জন্য সেই যেই অর্থটা ব্যয় করতে, সেটা কিছুটা হলেও তার জন্য সেভিংস হবে, এবং সেটাই তখন আস্তে 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 তার পারিবারিক অর্থনৈতিক যে মেরুদণ্ড, সেটা ধীরে 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 স্ট্রং হবে। 2-4 বছরে হয়তো আমরা এটা তেমন রেজাল্ট পাবো না, বা 5-7 বছর পরে গিয়ে মোটামুটি ভাবে এই পরিবারগুলো আমরা মনে করি, আমাদের মনে করার কারণ আছে যথেষ্ট, যে একটা মোটামুটি ভাবে একটা অর্থনৈতিক ভিত্তির উপরে দাঁড়াতে পারবে, যেখানে তারা তখন নিজেরাই স্বাধীনভাবে অনেক পরিবারের স্বার্থে, পরিবারের ভালোর জন্য অনেক পদক্ষেপ তারা গ্রহণ করতে পারবে। এটা লং টার্ম একটি বিষয়। আপনি বুঝতে পেরেছেন আমি কি বলেছি? ধন্যবাদ। আমি প্রশ্ন করার আহ্বান জানাচ্ছি সুরাইয়া আক্তার কাজল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, জাতীয়তাবাদী কৃষক দল, দৌলতপুর শাখা, কুষ্টিয়া। মেহেদী হাসান সাগরের সহধর্মিনী, শহীদ মেহেদী হাসান সাগরের সহধর্মিনী। বিসমিল্লাহির রহমানির রহিম। 28 অক্টোবর কেন্দ্র করে আসাম কৃষি নির্যাতনে শহীদ হয়েছেন। আমি এই রাজনীতিতে জড়িত হয়েছি। আমি চাই আমার 3টা মেয়ে আছে, আমার তো ধরেন ই করার মতো কোনো ক্ষমতা নেই, কিন্তু আমি রাজনীতিতে জড়িত হয়েছি। আপনার কাছে আমি সেটা আবেদন করছি, সেই সাহায্য চাই। নারী ক্ষমতায়নে বিশ্বাস করি, নারী হয়েও নারী নির্যাতিত করতে, রাজনীতি করতে বাধা ও সম্মুখীন হচ্ছি। সেক্ষেত্রে আমি কি করতে পারি? আমার এলাকায় আমি কৃষক দলের সাধারণ সিনিয়র যুগ্ম আহ্বায়ক, দৌলতপুর শাখা।
আমি সেখানে ধরেন আমি লোকজনের কাছে যাই, কিন্তু কিছু লোকজন আমাকে বাধা দেয় এই রাজনীতি করার জন্য, বিএনপির নেতা কর্মীরাই, সেখানে আমি পাইনি। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনার যে অভিযোগটি বা আপনার যে সমস্যাটি একজন নারী হিসেবে, এটি শুধু আপনার একার সমস্যা নয়, এটি সামগ্রিকভাবে বাংলাদেশ সহ পৃথিবীর বহু দেশে আছে। এই সমস্যাটার সমাধান শুধু আপনারটা হয়তো আমরা করে দিতে পারবো, কিন্তু তাদের সামগ্রিক সমস্যার সমাধান হবে না। সামগ্রিক সমস্যার সমাধান যদি আমরা করতে চাই, তাহলে আপনার যে দাবিটি, এটিকে রাজনৈতিকভাবে সমাধান না করে বরঞ্চ এটিকে যদি আমরা সামাজিকভাবে সমাধান করতে পারি, অর্থাৎ এটিকে সামাজিক সচেতনতা তৈরি করতে হবে সামগ্রিকভাবে, যেটা আমি বুঝি বা আমি মনে করি। সামাজিকভাবে যদি আমরা সচেতনতা তৈরি করতে পারি, তাহলেই একমাত্র সম্ভব এই সমস্যা থেকে অনেকাংশে বেরিয়ে আসা। আর আপনার নিজস্ব ব্যক্তিগত যেটা সমস্যা, সেটা আমি আমার নেতৃবৃন্দের সাথে কথা বলবো, ওখানে যারা আছেন। নিশ্চয়ই কতটুকু পারবো জানি না, তবে নিশ্চয়ই আপনাকে সহযোগিতা করা কিছু না কিছু সম্ভব হবে। ধন্যবাদ। ধন্যবাদ। মাগুরা। এবার আমি বিনীত অনুরোধ জানাচ্ছি প্রশ্ন করার জন্য মোহাম্মদ তানভীর রহমান উজ্জ্বল, প্রভাষক, মাগুরা আদর্শ কলেজ। আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আমার প্রশ্ন হচ্ছে ৬ নং দফা নিয়ে, যেটা আমরা হচ্ছে এক কেন্দ্রিক রাষ্ট্র, এক কেন্দ্রিক সরকার এবং এক কেন্দ্রিক এক কক্ষবিষ্ট আইনসভা। আপনার প্রস্তাবনায় দ্বিকক্ষবিষ্ট আইনসভার কথা বলা হয়েছে। এটা ক্ষমতা ভারসাম্য রক্ষার একটা ভালো পদক্ষেপ। ওখানে উল্লেখ আছে যেখানে রাজনীতিবিদ, সমাজকর্মী সহ বিভিন্ন পেশার মানুষ এখানে আসবে। আমার প্রশ্ন এখানে, যেটা কি গণতান্ত্রিক উপায়ে এই দ্বিকক্ষ বিষয় উচ্চ কক্ষ এটা করা হবে কিনা, আমি হলে কিভাবে হবে, এটা হচ্ছে আমার প্রশ্ন। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। দেখুন, এই পুরো কনসেপ্টে আমাদের দেশে খুবই নতুন। যেহেতু এই কনসেপ্টটা নতুন, এখানে আমরা বিশেষ করে যাদেরকে আমরা আনতে চাইছি, আপনি আমি, আমরা রেগুলার রাজনীতি করি। এই মাঠের মধ্যে মিছিল, মিটিং করা, বক্তৃতা, বিবৃতি করা, ঝগড়া ফ্যাসাদ করা, চলে আসে ঝগড়াঝাটি করা, আমরা এগুলো করছি। বাট সমাজে এরকম অনেক ব্যক্তি আছেন, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ সাহিত্যিক, কেউ লয়ার, কেউ বুদ্ধিজীবী, কেউ সাংবাদিক, এরকম বহু ব্যক্তি আছেন যারা এই রাজনীতিতে আসতে চান না, কিন্তু দেশ বা জাতি গঠনে, রাষ্ট্রের পুনর্গঠনে কন্ট্রিবিউট করার মতন তাদের সেই মেধা বা যোগ্যতা আছে। আমাদের মূল লক্ষ্য বা উদ্দেশ্য হচ্ছে, দেখুন, আমি আপনি, আমরা রাজনীতিবিদ হিসেবে সবসময় আমরা একটু আমাদের স্বার্থটাই দেখবো, এটা পৃথিবীর সব জায়গায় হয়ে থাকে। কিন্তু ব্যক্তিগতভাবে আমি মনে করি আমাদের কেউ থাকা উচিত, কিছু থাকা উচিত যেটা রাজনীতিবিদদেরকেও ব্যালেন্স করবে। রাজনীতিবিদরা সব বললেই যে সবকিছু হয়ে যাবে না, একটা সেকশন থাকা উচিত যেটা আমাদের রাজনীতিবিদদের বক্তব্য, কথাবার্তা, চিন্তাধারাকেও ব্যালেন্স করবে, অন্যান্য আরো চিন্তাধারা আসবে, এবং সেইটাকে সামনে রেখেই এই উচ্চকক্ষের ধারণাটাকে নিয়ে আসা হয়েছে। এখন আপনার মূল প্রশ্ন বোধহয় খুব সম্ভব, এটা কিভাবে সিলেকশন হবে। আমি মনে করি এইখানে যেই সকল ব্যক্তিকে আমরা ইনক্লুড করতে চাইছি, সেই সকল ব্যক্তিবর্গ যাদেরকে আমরা উচ্চকক্ষে যে ধরনের মানুষগুলোকে আনতে চাচ্ছি, সেই মানুষগুলোকে, এবং একই সাথে আমরা সকলে মিলে যারা 31 দফা উপস্থাপন করেছি জাতির সামনে, আমরা সকলে মিলে আলোচনার ভিত্তিতে এই কাজটি আমরা করতে পারবো বা এই কাজটি করা উচিত হবে। কারণ ওনারা যদি আপনার আমার মতো রেগুলার রাজনীতির মাধ্যমে যদি ওখানে আসেন, তাহলে বোধহয় ওই যেই ডিফারেন্সটা আমরা রাখতে চাইছি, যে কারণে রাখতে চাইছি, মনে হয় সেটা খুব সফল হবে না। ধন্যবাদ। এই পর্যায়ে আমি প্রশ্ন করার জন্য আহ্বান জানাচ্ছি আহসান হাবিব কিশোর, যুগ্ম আহ্বায়ক, মাগুরা জেলা প্রশাসন।
জনপ্রতিনিধি এবং রাজনৈতিক কর্মীদের মধ্যে একটা সুসম্পর্ক থাকা প্রয়োজন, যার জন্য সেবামূলক প্রশাসন অত্যন্ত প্রয়োজন। পক্ষান্তরে প্রশ্নটা করেন, প্রশ্নটা করেন। রাজনৈতিক নেতাদের, আমাদের ভিতরে দুঃখজনক হলো সত্য, রাজনৈতিক নেতাদের কর্মীদের এই প্রশাসনকে তুষ্ট করবার জন্য এক ধরনের সাবসার্ভিয়েন্ট, একটা অধীনস্থদের মধ্যে একটা আচরণ এই প্রশাসনকে আরো বেশি উদ্ধত করে তোলে। এই প্রশ্নে আমাদের দলের মর্যাদাও ক্ষুণ্ণ হয়। তো এই ক্ষেত্রে আপনার পরিকল্পনাটি আমি জানবার জন্য আগ্রহী। ধন্যবাদ। দেখুন, আমি তো সুপারম্যান না রে ভাই, আমি আপনার মতন একজন মানুষ। সব ব্যাপারে আমার সব চিন্তা থাকবে, সব ব্যাপারে আমি সব একদম বলে দিতে পারবো, ইটস ইম্পসিবল, হিউম্যানলি নট পসিবল। সো এটা আপনি বলতে পারেন আমাদের চিন্তা ভাবনা বা ধারণা, আমার না, আমাদের যারা 31 দফা উপস্থাপন করছে সকলের মিলিত চিন্তা ভাবনা। এর মধ্যে রাজনৈতিক দল বা সমাজের অন্যান্য জ্ঞানীগুণী ব্যক্তিও আছে। তবে আপনি যেহেতু আমার বলেছেন, আমি মনে করি যে দেশে আমরা যেটি বলছি যে নির্বাচন হতে হবে। দেখুন, প্রশাসন বলেন, রাজনীতি বলেন, যেটাই বলেন না কেন, সবকিছুকে ব্যালেন্স করতে হবে। আপনি যে অভিযোগটা তুলেছেন বা যে চিত্র বর্ণনা করেছেন, পরিষ্কার বোঝা যাচ্ছে এখানে কোনো ব্যালেন্স ছিল না। ব্যালেন্স ছিল না বলেই এরকম একটা পরিস্থিতি বা চিত্র হয়েছে। আমরা যদি আমাদের যে নির্বাচন আমরা চাচ্ছি, এই নির্বাচন শুধু জাতীয় ক্ষেত্রে না, এই নির্বাচন হতে হবে প্রত্যেকটি ক্ষেত্রে। সেটি ইউনিয়ন পরিষদ হোক, সেটি উপজেলা হোক, সেটি পৌরসভা হোক, সেটি কোনো ট্রি বডি হোক, অর্থাৎ যেখানে যেখানে নির্বাচনের বিধান আছে, প্রভিশন আছে, প্রত্যেকটা জায়গায় নির্বাচন হলেই কিন্তু একটা জবাবদিহিতা তৈরি হয়। আস্তে আস্তে ধীরে ধীরে একটি জবাবদিহিতা তৈরি হয়। আপনি খুব সম্ভব ডিপ্লোম্যাটিক লাইনে ছিলেন, সেক্ষেত্রে আমার যতটুকু ধারণা আছে, আপনার বিভিন্ন দেশে যাওয়ার সুযোগ হয়েছে বা বিভিন্ন দেশের প্রশাসন বা সবকিছু দেখার কম বেশি একটা সুযোগ হয়েছে। আপনি দেখেছেন অবশ্যই যেসব দেশে গণতান্ত্রিক অবস্থা বিরাজ করছে, পরিবেশ বিরাজ করছে, সেখানে কিন্তু সবকিছুর মধ্যে একটা চেক অ্যান্ড ব্যালেন্স থাকে। কেউ কাউকে তুষ্ট করে ফেলতেও পারে না, চাইলেও করতে পারে না, করেও কোনো লাভ হয় না। সেটা পলিসির ভিতর দিয়েই চলতে হয় সবকিছু। কাজেই ঘুরে ফিরে ওই এক জায়গায় আমরা যতই আইন কানুন করি, যতই পলিসি করি, যাই করি না কেন, এই সবকিছুর ইফেক্ট, পজিটিভ ইফেক্ট আমরা তখনই করতে পারবো যখন সমাজে একটা ব্যালেন্স থাকবে, সমাজে যখন একটা জবাবদিহিতা থাকবে। এবং এই জবাবদিহিতা সমাজের সব ক্ষেত্রেই ধীরে ধীরে তৈরি করা সম্ভব হবে আমরা যদি যে কোনো মূল্যে যদি আমরা নির্বাচন, অর্থাৎ যেই নির্বাচনের ক্ষেত্রে যারাই ভোটাররা সিদ্ধান্ত গ্রহণ করবে, এন্ড অফ দি ডে আমরা যদি এই সবাই সিস্টেমটাকে নিশ্চিত করতে পারি, ধরে রাখতে পারি, ইনশাল্লাহ আপনি যেরকম আশা করছেন একটা ওই রকম ধরনের প্রশাসনের ক্ষেত্রে আমরা আস্তে আস্তে সেই পরিবেশ গড়ে তুলতে সক্ষম হব। ধন্যবাদ। মাননীয় চেয়ারম্যান, আমাদের আজকে 4টি জেলা, সুতরাং আমাদের সভাপতির একজন বক্তব্য বেশি, যার কারণে আমাদের ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা প্রশ্নোত্তর পর্ব এখানেই শেষ করতে বাধ্য হচ্ছি। এখন আমি জেলার সভাপতিকে বক্তব্য দেওয়ার জন্য আনোয়ার তালুকদার বিশেষ অনুরোধ করি। মোশাররফ, আপনাকে আন্তরিক ধন্যবাদ শেষ করার জন্য, আমি বেঁচে গেলাম। কখন আমরা শুরু করব? সভাপতি এখন বক্তব্য নিয়ে আসছেন দীর্ঘদিন রাজনীতিতে মেহেরপুর জেলা সকল নেতা